নমস্কার। আজ আপনাদের সামনে পরিবেশন করছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রাঘবের জয়যাত্রার দ্বিতীয় পর্ব। আতঙ্কে হাউমাউ করে উঠল রাঘবলাল। কালো অন্ধকারে ছিটকে চলেছে বন জঙ্গল, হাওয়ায় উঠছে অসংখ্য আগুনের ফুলকি, শব্দ হচ্ছে ঝড়াং ঝং ঝনাত ঝনাত। এ যেন ট্রেনের আওয়াজ। রঘু কি তবে রেলগাড়িতে বসে আছে নাকি? আর বসে আছে একটা খোলা কামরায়, বাতাস তাকে যখন খুশি উড়িয়ে নিতে পারে। এ কি সর্বনাশ! রাঘব কি স্বপ্ন দেখছে নাকি? কোথায় তাদের বাড়ি? দোতলার ঘরের নরম বিছানাটি। মা যে পরিপাটি করে মশারি গুজে দেন, কোনো দিন মাথায় হাত দিয়ে ঘুম পাড়ান, গরম লাগলে পাখার বাতাস করেন। তার বদলে এ কি কাণ্ড! জিনপরির খেলা নাকি? তখন সব মনে পড়ে গেল। সেই কালান্তক ছানার জিলিপি, রামগর্জনের হাতের সেই রাম লাঠি, মালগাড়ির তলায় লুকিয়ে থাকা, চম্পতিয়ার ছাতুর তাল লোপাট করা। আর তারপর ঘুমিয়ে পড়েছিল। সেই ফাঁকে মালগাড়িটা টেনে নিয়ে ট্রেন চলতে শুরু করেছে। কোথায় যাচ্ছে কে জানে? কাশী, কনৌজ, এলাহাবাদ, কলকাতা, যেখানে খুশি চলে যেতে পারে এ গাড়ি। তখন কি করবে রাঘব? বাবা নেই, মা নেই, বাবার দোকানের মিঠাই নেই। একেবারে যে বেঘরে মারা যাবে রাঘবলাল। আমায় মাফ করো বাবা, আর কোনোদিন আমি চুরি করে কিছু খাবো না। রঘু ভেউ ভেউ করে কেঁদে উঠল। আর ঠিক তখন তার কানের কাছে ভোস ভোস করে কে যেন গরম গরম নিঃশ্বাস ফেলল, আর লম্বা একটা খড়খড়ে জিভ দিয়ে চকাত চকাত করে গাড়ের উপর চেটে দিলে। ওরে বাবা, পেট নিতে চেটে চেটে রক্ত খাচ্ছে নাকি? রাঘবলাল চেঁচিয়ে দাঁড়িয়ে উঠল। আর সেই সময় ট্রেন ঝড়াত ঝাং করে একটা বাঁক নিতেই আবার উল্টে পড়ল সেই গাদা করা খড়ের ভেতর। আর পড়েই দেখতে পেলে পেতনি নয়, ৮-১০টা গরু। এতক্ষণে রাঘবলাল বুঝল নেহাত একটা গরুর মতোই সে গরুদের গাড়িতে উঠে পড়েছে। এই বিচালিগুলো তাদেরই খাদ্য। আর বিচালির মধ্যে রাঘবলাল আবিষ্কার করে অপত্য স্নেহে তারা তার গা চেটে দিচ্ছে। হায় ভগবান, এ কি ল্যাঠা! রাঘবলাল একটু সরে বসলো। বেশি দূর সরতে ভরসা হয় না, তাহলে সোজা গাড়ি থেকে একেবারে চাকার তলায়। তার উপর যা হাওয়া! আশ্বিনের রাত, দস্তুর মতো শীত করছে তার। গায়ে একটা গেঞ্জি ছাড়া কিছুই নেই। রাঘব কোঁচার খুঁট জড়িয়ে জড়সড় হয়ে বসে রইল বিচালির ভেতর। কিন্তু পৃথিবীর সব জিনিসকে ঠেকানো যায়, একমাত্র গরুকে ছাড়া। গরু যে কি ভয়ানক, দুরন্ত আর দুর্ধর্ষ হতে পারে রাঘব তা আগেও অনেকবার দেখেছে। একবার বাজারে ঢুকে পড়েছে তো এক খাবলায় এক ঝুড়ি লাউ ডগা মুখে তুলে নেবে। দোকানে গলা বাড়িয়ে চালে ডালে যাতে যাতেই মুখ দিয়েছে, সঙ্গে সঙ্গে শের তিনেক সাফ। যতই লাঠিপেটা করো, চোখ বুজে ঠাঁই চিবুতে থাকবে, যেন বিয়ে বাড়ির ভোজ পেয়ে পরম আরামে নেমন্তন্ন খাচ্ছে। আর যখন শিং নেড়ে তাড়া করে আসে, তখন তো কথাই নেই, কাউকে না কাউকে গুঁতিয়ে তবেই তার গোঁ থামবে। এই গোঁয়ের জন্যেই বোধহয় গরুকে গো বলা হয়ে থাকে। সুতরাং রাঘবও পালাতে পারল না। একটা বড় বড় শিংওয়ালা গরু সমানে তার কান চাটতে লাগলো। রাঘব দু একবার ভাঙা গলায় বললে, এই হেই। জোরে বলতে সাহস হলো না, পাছে এক গুতোয় তাকে সোজা গাড়ির তলায় ফেলে দেয়। অবশ্য তাকে ফেলার রাইট গরুদের আছে, ১৬ আনাই আছে। কারণ মানুষের রিজার্ভ কামরার মতো এ গাড়িও গরুদের রিজার্ভ করা। রাঘবলাল নিতান্তই অনধিকার প্রবেশ করেছে এখানে। তারা যদি হট রিজার্ভ যায়,
দুসরা ডিব্বা মে চলা যাও বলে চাঁদা করে তাকে গুতিয়ে দেয়, তাহলে সে আর কোনো কথাই নেই। তার উপর রাঘবলাল স্রেফ বিনা টিকিটের যাত্রী, সুতরাং গরুকে কর্ণগোচর করে অর্থাৎ কর্ণে গরুকে চড়তে দিয়ে সে ঝিম মেরে বসে রইল। কিন্তু এ গাড়ি কি আর থামবে না? সেই যে তখন থেকে চলেছে, সে চলার যেন আর বিরাম নেই। অন্ধকার ছুটছে, গাছপালা ছুটছে, আগুনের ফুলকির ঝড় উঠছে, গুম গুম করে পেরিয়ে যাচ্ছে রেলের পুল। দু একটা ছোট ছোট আলো দেখা দিয়েই ঘুরপাক খেয়ে কোথায় মিলিয়ে যাচ্ছে। পরপর ৩-৪টি স্টেশন চলেও গেল, কিন্তু মালগাড়ি একটানা ছুটছেই আর ছুটছেই। তার থামবার কোনো লক্ষণ নেই। আদৌ যে কোথাও থামবে এমনও মনে হচ্ছে না। যদি না থামে, যদি একটানা চলতে চলতে দিল্লি, আগ্রা, মুরাদাবাদ, বোম্বাই সব পেরিয়ে যেখানে খুশি চলে যায়, তাহলে তাহলে কেমন করে দেশে ফিরবে রাঘবলাল? বাবার দোকানে রসগোল্লা, চমচম, বোঁদে, জিলিপি, সন্দেশ, মনোহর, খাস্তা, কচুরি, গরম সিঙ্গারা, মতিচুর সে কি আর খেতে পাবে কোনোদিনও? আর কি কোনো আশা আছে? রাঘবলাল অঝরে কাঁদতে লাগলো। বাবা, তোমার কাছে মাপ চাইছি বাবা, তুমি এসে এখান থেকে আমায় নিয়ে যাও, যত খুশি লাঠি পেটা করো, আমার কোনো আপত্তি নেই। এই গরুদের গাড়ি থেকে, এই চলতি ট্রেন থেকে আমায় উদ্ধার করো। এদিকে গরুর জিভ ঘাড় থেকে গলায় নামলো। প্রথম প্রথম যত বিশ্রী বোধ হচ্ছিল, এখন আর তেমন লাগছে না, বরং বেশ একটুখানি আমেজ হচ্ছে তার। কাঁদতে কাঁদতেই কখন তার চোখ বুজে এলো। তারপর এক ফাঁকে বিচালির গাদার মধ্যে ঘুমিয়ে পড়ল সে। আবার যখন ঘুম ভাঙল, তখন দেখল ট্রেন থেমেছে। আকাশে ভোরের আলো ফুটেছে। পাশে বন জঙ্গলের মাথার উপর রোদের লাল আভা একটুখানি লেগেছে কেবল। রেল লাইনের দুধারে গাছপালার উপর পাখিরা কিচির মিচির করছে। রাঘব তাকিয়ে দেখল স্টেশন নেই। বুঝলো সিগন্যাল ডাউন হয়নি, গাড়ি কোনো স্টেশনের বাইরে দাঁড়িয়ে পড়েছে। রাঘবের মনে হলো এই সবচাইতে ভালো সুযোগ। স্টেশনে নামলেই তো টিকিট চাইবে, গরুদের রিজার্ভ করা গাড়িতে চেপে এসেছে বলে ডবল ভাড়াই চাইবে কিনা কে জানে। তার চাইতে এই বেলায় সোজা চম্পট দেওয়া ভালো। যা ভাবা সেই কাজ। চারদিকে বেশ করে দেখে নিয়ে সে টুপ করে একটা লাফ দিয়ে নিচে পড়ল। নুড়িগুলোতে একটু চোট লাগলো বটে, কিন্তু সেটা এমন কিছু বেশি নয়। তারপরেই টেনে দৌড়। চোখের পলকে তারের বেড়া টপকে একেবারে রেল লাইনের বিপজ্জনক সীমানার বাইরে। গাড়ি থেকে একটা গরু ডাকলো, হাম্বা, যেন বললে কোথা যাস বাবা, ফিরে আয়। কিন্তু রাঘব আর ফিরল না। চোখের পলকে কাঁটা গাছের ঝোপ, রেলের শুকনো নয়াঞ্জলি, টেলিগ্রাফের পোস্ট সব পার হয়ে একটা পায়ে চলা সরু পথ ধরে সে ছুটতে লাগলো। গাড়ির ইঞ্জিনের ভোঁ শুনল, একবার দেখলো ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ২-৩টে গরু যেন কান তুলে এখনো তার দিকে তাকিয়ে আছে। থাকুক তাকিয়ে, রাঘব আর ওদের গ্রাহ্য করে না। রাঘব ছুটল, প্রায় মাইল খানেক দম বন্ধ করে ছুটল। তারপর থমকে দাঁড়িয়ে পড়ল এক জায়গায়। এসে কোথায় এলো? গ্রাম নেই, মানুষজনের চিহ্ন নেই, এ যে অথই জঙ্গল। দুধারে সারি সারি ঝাঁকড়া গাছ। প্রথম ভোরের আলো এখনো ঢুকতে পারেনি তাদের ভেতরে। পায়ে চলা পথটা ভিজে ভিজে মাটির ভিতর মুছে গেছে। চারদিকে থমথমে ছায়া, শুধু মাথার উপরে অসংখ্য পাখির চিৎকার। এ কোথায় এলো রাঘব? এখানে যে তাকে বাঘ ভাল্লুকে ধরে খাবে।
এর চাইতে যে রেলগাড়িও ভালো ছিল। যে পথ দিয়ে এসেছে ভাবলো সে পথেই ফিরে যায়, কিন্তু কোথায় পথ? চারদিকেই যে ঘন কালো জঙ্গল। এখন এখন কি হবে? রাঘবলাল আবার ভ্যাঁ করে কেঁদে উঠল। তু কন হো? নিদারুণ চমকে রাঘব একটা লাফ মারল, আর সেই সময় কার একটা লোহার থাবার মতো শক্ত হাত এসে কাঁধটা চেপে ধরলো তার, আর একেবারে হাড়ি চাচার গলার মতো কর্কশ আওয়াজ তুলে কে জিজ্ঞেস করলো, আরে রোতা কেউ? হ্যাঁ কেউ রোতা? তু কন হো? রাঘব তাকিয়ে দেখলো মানুষই বটে, কিন্তু কিরকম মানুষ? প্রকাণ্ড মাথায় আরো প্রকাণ্ড পাকড়ি, কান পর্যন্ত মোটা গোঁফ, দুটো লাল টকটকে বিকট চোখ মেলে ঠিক বাঘের মতোই তাকিয়ে আছে তার দিকে। দারুণ ভয়ে রঘু মাটিতে পড়ে যাচ্ছিল। সেই ভয়ঙ্কর লোকটা লোহার মতো শক্ত হাতে তার ঘাড় চেপে ধরে বললে, এই খাড়া রহো। খাড়া দাঁড়িয়ে থাকার জো রঘুর ছিল না। মনে হচ্ছিল তার পা দুটো স্রেফ শোলার মতো হালকা হয়ে হাওয়ায় ভাসছে। আসলে রঘু হাওয়াতেই ভাসছিল। সেই ভয়ঙ্কর লোকটা তাকে মাটি থেকে তুলে ধরে বেড়াল ছানার মতো শূন্যে দোলাচ্ছিল। রঘু কেবল বলতে পারল, আচ্ছা চল আমার সঙ্গে, পিছে বোঝা যাবে। লোকটা রঘুর ঘাড় ছেড়ে দিলে সঙ্গে সঙ্গেই একটা কাটা কুমড়োর মতো ধপাত করে স্যাঁতস্যাঁতে মাটির উপর আছড়ে পড়ল রঘু। সেই লোকটা তখন লাল লাল চোখ দুটো পাকিয়ে করাত কলে কাঠ চেরাইয়ের মতো বিকট আওয়াজ তুলে হা হা করে হেসে উঠল। আর সেই হাসির আওয়াজে রঘুর সামনে বিশ্ব সংসার লুপ্ত হয়ে গেল। যখন জ্ঞান হলো তখন রঘুর মাথার ভেতরটা ঠিক চরকির মতো ঘুরছে। কিছুক্ষণ ধরে একরাশ সর্ষের ফুলের মতো কি কতগুলো তার সামনে নাচতে থাকলো। মনে হলো একটা মাকড়সার জাল হাওয়ায় দুলছে, আর তার ভেতর থেকে কয়েক জোড়া পাকানো চোখ কটকট করে তাকিয়ে আছে তার দিকে। রঘু উঠে বসলো। একটা স্যাঁতস্যাঁতে মেঝেতে সে পড়েছিল এতক্ষণ। দেখলো কেমন করে যেন একটা পুরনো পোড়ো বাড়িতে এসে পড়েছে সে। সামনে একটা জানালা দিয়ে রোদ আসছে। সেই রোদ পড়ে একটা মাকড়সার জাল জল করছে। তার মধ্যে মস্ত কালো মাকড়সাটা কদাকার পা নেড়ে চলে বেড়াচ্ছে। ইট বের করা দেয়ালগুলোতে কোথাও চুনের আস্তর নেই। একটা ভ্যাপসা ভিজে গন্ধ উঠছে। হাওয়ার ধাক্কায় জানলার আধ ভাঙা পাল্লা ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ তুলছে। ঘরটা বেশ বড়। তারই একটা দিকে দেওয়ালে ঠেসান দিয়ে বসে আছে সে। একটু দূরে গোটা দিনে খাটিয়ার উপর ময়লা বিছানা গোটানো রয়েছে। লোটা আছে গোটা চারেক। দেওয়ালে হেলান দেওয়ানো রয়েছে মোটা মোটা বাঁশের লাঠি আর সরকি বল্লম। দুটো দরজা, একটা সামনের দেওয়ালের গায়ে, সেটা বন্ধ আছে, বোধহয় পাশের ঘরের দরজা। আর একটা দরজা তার ডান দিকে, সেটা খোলা। জানালা দিয়ে বাতাস এসে সেই পথে হু হু করে বেরিয়ে যাচ্ছে। গাছপালার শব্দ আসছে, শোনা যাচ্ছে পাখির ডাক। রঘুর ইচ্ছে করলো খোলা দরজাটা দিয়ে এক ছুটে বাইরে বেরিয়ে পালিয়ে যায় সে। তার মন বলছিল, বাবু রাঘবলাল, এ জায়গাটা একদম ভালো নয়। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে 3 লাফে উধাও হও এখান থেকে। কিন্তু ইচ্ছে সত্ত্বেও সে পালাতে পারল না। একে তো ভয়ে ক্লান্তিতে সারা শরীর অসাড় হয়ে গেছে, তার উপর সেই প্রচন্ড খিদে। চম্পতি আর ছাতুর তাল কখন যে হোমিওপ্যাথিক বড়ি হয়ে তার পেটের অতলে অদৃশ্য হয়েছে তা সে নিজেও জানে না। রাঘব বুঝতে পারল সেই লাল লাল চোখওয়ালা বিকট চেহারার লোকটাই তাকে এখানে নিয়ে এসেছে। লোকটার কথা মনে পড়তেই তার পা থেকে মাথা পর্যন্ত ভয়ে ঝাঁকুনি খেয়ে উঠল। কিন্তু তক্ষুনি পেটের আগুন জ্বলা খিদেটা
চাই চাই করে বলে উঠল, পাহাড় খাই, গাছ খাই, লোহা লক্কর যা পাই তাই খাই। এনেছে যখন, তখন ভূত হোক যাই হোক, কিছু নিশ্চয়ই তাকে খেতে দেবেই। আর কিছু খেতে পেলে এমনিতেই যখন সে মারা যাবে, তখন খেয়ে দিয়ে মরাই ভালো। কিন্তু যদি সত্যিই লোকটা রাক্ষস হয়, যদি তাকে একটা কাঁচা নরমুন্ডু এনে খেতে দেয়, কিংবা যদি সত্যিই তার মুন্ডুটাই কচমচ করে খোলা দরজার একটা পাটি বাতাসে বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ দড়াম করে খুলে গেল সেটা, আর বিষম ভয়ে ওরে বাবা বলে রঘু একটা লাফ মারল। এত ঘাবড়াচ্ছিস কেন, বুদ্ধু কাহাকা? রাঘবলাল দেখলো এবার যে ঘরে ঢুকেছে তাকে দেখে ঠিক রাক্ষস বলে বোধ হচ্ছে না। তার চাইতে বয়সে একটু বড়, কালো মিশমিশে একটা ছেলে, অসম্ভব জোয়ান, চওড়া বুক, লোহার শাবলের মতো দুখানা লম্বা লম্বা হাত। ইচ্ছে হলে এও এক আছাড়ে তাকে চাপাটি বানিয়ে ফেলতে পারে। কিন্তু ছেলেটা হাসছে, কালো মুখের ভেতর চকচক করছে সাদা দাঁতের শাড়ি। আরে এত ডর খাচ্ছিস কেন? আমি তো তোর সঙ্গে গল্প করতে এলো। রঘু এবার ভয় পেল না বটে, কিন্তু বেশি ভরসাও পেল না। টুক করে আবার নিজের জায়গাতে বসে পড়ল, আর ছেলেটা তার মুখোমুখি বসলো একটা খাটিয়ার উপর। আমি কোথায় এসেছি? এতক্ষণে সাহস করে জিজ্ঞেস করলো রাঘবলাল। কোথায় এসেছিস? ছেলেটা আবার হাসলো। তা ভালো জায়গাতেই ভিড়েছিস এসে। এর নাম বলরামপুরের শালবন। সহজে কেউ এ বনে ত্রিসীমানা মারায় না। তবে তোমরা কেন এখানে থাকো? কেন থাকি জানতে পারবি একটু পরেই। তারপর আগে তোর কথা শুনি। কে তুই? আমি রাঘবলাল সিং, সবাই রঘু বলে ডাকে। হ্যাঁ, আমিও রঘুই বলবো। তোর কে কে আছে? বাবা মা সবাই। আমি আবার তাদের কাছে ফিরে যাব। বলতে বলতে রঘুর চোখে জল এসে গেল। আমি কি করে বলছি, আর কখনো আমি ছানার জিলিপি চুরি করে খাবো না। চুরি করে খেয়েছিলি? এজন্য তো বাবা মস্ত একটা লাঠি নিয়ে তীরে এলো। তারপর ছেলেটা বললে, বলে যা, বলে যা। চোখের জল মুছতে মুছতে রঘু নিজের করুণ কাহিনী সবিস্তারে বর্ণনা করলে। শুনতে শুনতে ছেলেটা হাসছিল, শেষ পর্যন্ত গম্ভীর হয়ে গেল। আস্তে আস্তে বললে, কাজটা ভালো করিসনি। বাপ মাকে ছেড়ে পালিয়ে আসা খুব খারাপ। আমিও তাই করেছিলাম। তারপর তুমিও পালিয়েছিলে? রঘু কৌতূহলে সোজা হয়ে বসল। ছেলেটা কিছুক্ষণ চুপ করে রইল। একটু পরে বললে, এখন থাক এসব কথা। তুই তো কাল থেকে ভুখা আছিস দেখছি। কিছু খাবি? খিদে মরে যাচ্ছি ভাই। তবে বস, আমি খাবার নিয়ে আসি। কিন্তু খবরদার ঘর থেকে বেরোবি না, ভারী মুশকিলে পড়বি তাহলে। ছেলেটা বেরিয়ে গেল। হাঁ করে বসে রইল রঘু। মুশকিল? সেই ভয়ঙ্কর লোকটা কে? গেলই বা কোথায়? বলরামপুরের শালবনের মানে কি? কেন লোকে ত্রিসীমানায় পা দেয় না? এই ছেলেটাকে দেখে তো ভয়ের কিছু মনে হলো না তার। তবে ঘরের বাইরে যেতে বারণ করছে কেন? কি আছে বাইরে? জিনপরি? বাঘ ভাল্লুক? রঘু দেখতে লাগলো সামনে মাকড়সার জালে রোদ পড়ে রূপোর তারের মতো ঝিলমিল করছে, আর সেই বিকট কালো মাকড়সাটা যেন কুতকুতে চোখ মেলে চেয়ে আছে তার দিকেই। হাওয়ার ধাক্কায় জানালার ভাঙা পাল্লাটা ক্যাচ ক্যাচ করে শব্দ করছে সমানে। মনের মধ্যে কে যেন ডেকে বললে,
এখন পালাও রাঘবলাল, এখনো সময় আছে। কিন্তু পালাবার সাধ্য কি? ছেলেটা খাবার আনতে গেছে, না খেয়ে এক পাও সে নড়তে পারবে না। তারপর ঘরের বাইরে ভূত পেতনি সাপ বা কি যে থাবা পেতে বসে আছে কে জানে। রঘু ঘামতে লাগলো। ছেলেটা ফিরে এলো, একটা কলাই করা থালায় কয়েকটা নাড়ু, গোটা চারেক কলা আর পেতলের গ্লাসে 1 গ্লাস দুধ। বললে, খালে, আমার খাবারটা তোকে দিচ্ছি। সে কি, তুমি কি খাবে? নাড়ুতে হাত দিয়েও রাঘবলাল হাত গুটিয়ে নিলে। আমার জন্য তোকে ভাবতে হবে না, আমার দুসরা ব্যবস্থা আছে, তুই খা। আর বলতে হলো না, রাঘব বাঘের মতো খাবারগুলোর উপর ঝাঁপ দিয়ে পড়ল। খাওয়া শেষ করে দুধের গ্লাসে চুমুক দিয়েছে। এমন সময়, আরে বাবা, চিড়িয়া যে দানা পানি খাচ্ছে দেখছি। বিষম চমকে উঠে রঘু দরজার দিকে তাকালো। 3টে গুন্ডা জোয়ান এসে দাঁড়িয়েছে সেখানে। সকলের সামনে সেই লোকটা যে ঘরের ভেতরে রঘুর টুটি চেপে ধরেছিল। লোকটা সেই করাচ্চেরা আওয়াজে আবার ঘর কাঁপিয়ে হেসে উঠল। বললে, লে লে, শেষ খাওয়াটা খালে, তারপর তোকে সাবার করব। রঘু ভয়ে পাথর হয়ে গেল। ছেলেটা বললে, কেন মিছে ছোট বাচ্চাটাকে ভয় দেখাচ্ছ চাচা? মিছে ভয় দেখাচ্ছি? লোকটার অট্টহাসিতে রঘুর মাথা ঘুরে গেল। ওটা বাচ্চা ছেলে নয়, খেউটের বাচ্চা, খুদে গোয়েন্দা। নইলে এই বলরামপুরের শালবনে এসে ঢোকে। আজ সন্ধেই ওকে কালীর পায়ে বলি দেব। তবে আমার নাম বৃন্দা সিং। হ্যাঁ। রঘুর হাত থেকে ঠকাত করে গ্লাসটা খসে পড়ল। দুধের ঢেউ বয়ে চলল মেঝেতে। রঘু হাউমাউ করে কান্না জুড়েছিল। ঘর ঘরে গলায় বৃন্দা সিং জোরালো ধমক দিল একটা, এই রৌমাত। রঘুর কান্নাটা গলায় এসে কত করে থেমে গেল। খাড়া হয়ে যাও। রঘু দাঁড়ালো। কেমন করে দাঁড়ালো জানে না, শুধু চোখের সামনে সেই মাকড়সার জালটা যেন বো বো করে ঘুরতে লাগলো। নাম কি? ঘর কাহা? রঘু জড়িয়ে জড়িয়ে কি যেন বলল, তা কেউ বুঝতে পারল না। বৃন্দা সিং চোখ পাকিয়ে আবার বিকট গলায় ধমক দিলে, সাপ সাপ বল, নেই তো 82 শিক্কা নয়, 164 শিক্কার একটি চর আকাশে উঠল। সেটা গালে পড়লে রঘু সেই চম্পতি আর ছাতুর গোলার মতো তাল পাকিয়ে যেত সঙ্গে সঙ্গে। রঘুর গলা দিয়ে কেবল ক্যাঁ করে একটা আওয়াজ বেরুলো, আর তক্ষুনি আড়াল করে দাঁড়ালো সেই কালো ছেলেটা, যার নাম মুরলি। মুরলি বললে, কেন ঝুট মুট ওকে বেবড়ে দিচ্ছ চাচা? আমি সব বলছি। ছানার জিলিপি চুরি করে খাওয়া, তারপর বাপের ঠ্যাঙার ভয়ে ঊর্ধ্বশ্বাসে পালানো, ট্রেনে উঠে ভোরবেলা লাফিয়ে নেমে পড়ার ঘরের রাঘবের অ্যাডভেঞ্চারের কাহিনী সব বলে গেল মুরলি। আর তাই শুনে হা হা করে হাসতে হাসতে পেটে হাত চেপে বসে পড়ল বৃন্দা সিং। সঙ্গের বাকি 3টে জোয়ানও সে হাসিতে যোগ দিলে। আর মনে হলো বলরামপুরের জঙ্গলে যেন 1000 খানেক করাত একসঙ্গে কাঠ চিরছে। হাসি থামলে বৃন্দা সিং বললে, আহ, ऐसा बात? ওরে বুদ্ধ রঘুয়া, খাওয়ার জন্যে বাঁচতে নেই, বাঁচার জন্যই খেতে হয়। যাই হোক, আমার পাল্লায় যখন এসে পড়েছিস, তখন তোকে শিখিয়ে দেব সত্যিকারের বাঁচা কাকে বলে। কুস্তি লড়বি, লাঠি খেলবি, বন্দুক ছুড়বি, ঘি আর মিঠাই খেয়ে পেটে যে থলথলে চর্বি জন্মেছে, 1 মাসের মধ্যে লোপাট হয়ে যাবে ওসব। ছাতি চওড়া হবে, সত্যিকারের জওয়ান করে তুলবো। এই মুরলি তোর দেখাশোনা করবে, আর কিষানলাল তোকে মানুষ করার ভার নেবে। কিন্তু
খবরদার, পালাবার চেষ্টা করেছিস তো মরেছিস। খালি মাইজির কাছে নিয়ে তোকে বলি দেব, মনে থাকে যেন। কথাগুলো রঘু যে সব শুনতে পেল তা নয়, কিন্তু যা শুনল তাই যথেষ্ট। আর একবার কেঁদে উঠতে যাচ্ছিল, কিন্তু বৃন্দা সিং ওর চোখের দিকে তাকাতেই সে কান্নাটা কোঁত করে গলা বেয়ে পেটের ভিতরে নেমে গেল তার। বৃন্দা সিং বললে, আমি এখন যাচ্ছি, বিকেলে ফিরে আসবো। কিষানলাল, তুমি এক্ষুনি একে তালিম লাগাও, আমি এসে খবর নেব কত দূর এগোলো। এই বলে বাকি দুজন সঙ্গীকে নিয়ে নাগরা জুতো মচমচিয়ে বেরিয়ে গেল বৃন্দা সিং। সামনে জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যে মিলিয়ে গেল কে জানে। রঘু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল, কিন্তু আশা মরিচিকা। সঙ্গে সঙ্গে আর একটা লম্বা জোয়ান এগিয়ে এলো তার দিকে। গায়ের রংটা ফর্সার দিকে, মাথায় ছোট ছোট লালচে চুল, রোদ পড়ে তামার কুচির মতো জ্বলছে। বাঁ দিকের ভুরুর নিচ থেকে একটা পুরানো কাটা দাগ ধনুকের মতো বেঁকে নেমে এসেছে ঠোঁট পর্যন্ত। চোখ দুটো টেঁড়া, মালকোচা করে পরা কাপড়, গায়ে ফতুয়া, দুহাতে দুটো লোহার বালা। সব মিলে ভয়ঙ্কর লোকটাকে আরো বিকট দেখাচ্ছে। এই কিষানলাল। কিষানলাল টেরা চোখে খানিক্ষণ দেওয়ালের দিকে তাকিয়ে রইল, অর্থাৎ বেশ করে লক্ষ্য করলো রঘুকে। তারপর বললে, আহো। রঘু মুরলির পিছনে কাঠ হয়ে রইল, এক পা নড়ল না। কিষানলাল আবার মোটা গলায় বললে, হাই রঘুয়া, চালাও। মুরলি কানে কানে বললে, চালা যাও, ডারো মাত। বলির পাঠার মতো মুরলির আড়াল থেকে বেরোলো রাঘবলাল। কিষানলাল খপ করে তার হাতটা চেপে ধরলো। আঙুল তো নয়, যেন লোহার আংটা। রঘুর হাতের হাড় মড় মড় করে উঠল। কিষানলাল তাকে টানতে টানতে ঘর থেকে বার করে নিয়ে গেল। কিষানলালের সঙ্গে যেতে যেতে রঘু দেখলো একটা মস্ত পুরনো বাড়ির অর্ধেকটা ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে। তৈরি হয়েছে কতগুলো মাটির পাঁজা, তার উপর ঘাস আর বন তুলসীর জঙ্গল গজিয়েছে। মাত্র খান্তির ঘর কোনো মতে দাঁড়িয়ে রয়েছে, একটু আধটু সারিয়ে সরিয়েও নেওয়া হচ্ছে। সেইটাই এদের আস্তানা। পুরানো চুন সুরকি আর গাছপালার গন্ধে ভরে আছে বাতাস। বাড়িটার সামনে আর দুধারে একটু ফাঁকা জায়গা, কেটে সাফ করা হয়েছে মনে হয়। তাছাড়া চারদিকে জঙ্গল আর জঙ্গল। শাল গাছ তো আছেই, কয়েকটা শিমুল গাছ ফুলে ফুলে লাল হয়ে আছে। আরো কি কি গাছ রয়েছে রঘু চিনতে পারলো না। বনের ভেতর দিয়ে কয়েকটা ছোট ছোট পায়ে চলা পথ কোথায় যে চলে গেছে কে জানে। সেই ফাঁকা জায়গার খানিকটা অংশ বেশ করে কোপানো। রঘু বুঝলো এখানে কুস্তি হয়। তারই কাছাকাছি একটা গাছতলায় কিষানলাল রঘুকে এনে দাঁড় করালো, বললে, খাড়া রহে। রঘু দাঁড়িয়ে রইল। এধার উধার মাত ভাগো। রঘু মাথা নেড়ে জানালো সে ভাগবে না। আমি এক্ষুনি আসছি বলে চট করে কিষানলাল আবার সেই ভাঙা বাড়ির মধ্যে ঢুকে গেল। রঘু দাঁড়িয়ে দেখতে লাগলো চারদিকে। চোখে পড়ল খানিক দূরে একটা শাল গাছের ওপর থেকে তিনটে বানর এক মনে তাকে দেখছে। একটা আবার চোখ পিট পিট করে তাকে ভেঙচেও দিলে। ব্যাংচাক যত খুশি, অন্য জায়গা হলে রঘু এতক্ষণে দু চারটে ঢিল ছুড়ে দিত, কিন্তু বিপাকে পড়লে সবই সইতে হয়। রঘু মুখ হাঁড়ি করে দাঁড়িয়ে রইল। কিষানলাল ফিরে এলো। তার দু হাতে দুটো লাঠি, একটা প্রকাণ্ড আর একটা তার চাইতে একটু ছোট। মতলব কি? ওই লাঠি দুটো দিয়ে কি ঠ্যাঙাবে নাকি তাকে? কিন্তু দুটোর দরকার কি? একটার এক ঘা খেলেই তো রঘু চিরকালের মতো ঠান্ডা। কিন্তু কিষানলাল তাকে ঠ্যাঙালো না, সামনে এসে ছোট লাঠিটা তার দিকে এগিয়ে ধরলো। নে। রঘুকে নিতে হলো। লাঠি খেলেছিস কোনোদিন? না। কুস্তি করেছিস? না। তাই এই বয়সে এই পেটে এমন চর্বি গজিয়েছে, বুকটা হয়েছে পায়রার মতো।
3 দিনে আমি তোকে ঠিক করে দিচ্ছি। এবার লাঠিটা ধর। রঘু লাঠির গোড়াটা ধরল। বেকুব কাহাকা, ওভাবে নয়, 1.5 হাত বাদ দিয়ে তারপর দুপাশে মুঠো করে ধর। ধরেছিস? এইবারে লাঠি তোল। তোল বললেই তোলা যায় নাকি? একটা বাঁশের লাঠির যে এমন নিদারুণ ওজন হতে পারে, রঘু সেটা এই প্রথম বুঝতে পারলো। যেন ভীমের গদা তুলেছে এমনি মনে হলো। টনটনিয়ে উঠল হাতের কবজি। ঠিক হ্যাঁ, এইবার লাগা আমার লাঠির সঙ্গে, और जोर से। খালি মিঠাই ঘি খাস, একটু তাগত নেই শরীরে। ঠিক হয়েছে। কারো মাথায় মারতে হলে কিংবা কেউ মাথায় মারতে এলে এমনি করেই মারবি, এইভাবে আটকে দিবি। একেই বলে শির, সমঝা? আর সমঝা। এক শিরের ধাক্কাতেই রঘুর শির ঝনঝন করছে তখন। আর কি এই লাঠিটা? রঘুর কাঁধ থেকে হাত দুটো ছিঁড়ে পড়বার জো হলো। কিষানলাল বললে, লাঠি ফেক। লাঠি ফেক কথাটার মানে হলো লাঠিটা এগিয়ে নিয়ে ধরে ছোড়বার ভঙ্গিতে জোরে তার মাথাটা মাটিতে ঠেকানো। কিন্তু ফেক কথাটার অর্থ রঘু সোজাসুজি বুঝে নিল। তৎক্ষণাৎ হাত থেকে ছড়ে দিল লাঠিটা, আর সেটা সোজা গিয়ে ধাই করে কিষানলালের হাঁটুর উপর পড়ল। আরে বাপ রে, মার দিয়া বলে হাহাকার করে উঠল কিষানলাল। হাঁটু চেপে ধরে মাটিতে বসে পড়ল কিছুক্ষণ। বিশ্রী মুখ করে চোট খাওয়া জায়গাটা দলাই মলাই করলো। তারপর উঠে দাঁড়ালো। তখন তার দাঁত কড়কড় করছে, তার কটা চুল রোদে পড়ে তামার কুচির মতো জ্বলছে, আর দুটো টেরা চোখ দিয়ে আগুন ঝরছে। উল্লু, ভাল্লু, গদ্দর, খচ্চর কাহাকা। উল্লু, ভাল্লু, গদ্দর এসবের মানে বোঝা যায়, কিন্তু খচ্চর যে কি ব্যাপার সেইটাই বুঝতে চেষ্টা করছিল রঘু। তার আগেই বাঘের মতো তার দিকে ঝাঁপিয়ে পড়ল কিষানলাল। দুটো লম্বা লম্বা হাতে স্রেফ একটা বিড়াল ছানার মতো মাটি থেকে তুলে নিলে, তারপর সোজা ছুঁড়ে দিলে উপর দিকে। কাউ কাউ করে একটা আওয়াজ বেরোলো রঘুর গলা দিয়ে, আর পরক্ষণেই টের পেল মাটি থেকে হাত সাতেক উপরে একটা গাছের ডালে সে সওয়ার হয়েছে। তখনই পড়ে যাচ্ছিল, প্রাণপণে ডালটাকে চেপে ধরে তার উপর শুয়ে পড়ল। নিচে থেকে হা হা করে হেসে উঠল কিষানলাল। বললে, হাব রহো, ওহাই রহো। তাছাড়া আর কি করতে পারে রঘু? জীবনে সে কোনোদিন গাছে চড়েনি, এমনকি ঘুড়ি ধরবার লোভেও নয়। চিরকালই সে বাপ মায়ের আদরের দুলাল, ননির পুতুল। এই ডাল থেকে কেমন করে যে মাটিতে নামবে সেটা ভাবতেই মাথাটা বোঁ করে ঘুরে গেল তার। আর তখন পাতার আড়াল থেকে 1000 খানেক লাল পিঁপড়ে বেরিয়ে সবেগে আক্রমণ করলো তাকে। তাদের নিজস্ব দুর্গে এই অনধিকারীর প্রবেশ তারা কোনো মতেই সহ্য করতে রাজি নয়। কিষানলাল আবার গলা ফাটিয়ে হাসলো কিছুক্ষণ। हो हो, देखो देखो, पेड़ का ऊपर बंदर कैसे बैठा है। पेड़ অর্থাৎ গাছের উপর বাঁদর বসে আছে। কিন্তু রাঘব লালার সত্যি কিছু বাঁদর নয়, তাহলে লাফে লাফে এ ডাল থেকে ও ডালে সে হাওয়া হয়ে যেতে পারত। তার বদলে চোখ কপালে তুলে সে গাছের ডাল ধরে আঁকড়ে রইল। আর দলে দলে লাল পিঁপড়ে এসে, বাবারে, আরে গেলুম রে। গোলমাল শুনে মুরুলি বেরিয়ে এসেছিল। এই ছেলেটাকে রঘুর ভালো মনে হয়েছিল। ভেবেছিল বিপদে আপদে অন্তত মুরলির কাছে আশ্রয় পাবে সে। কিন্তু হে কি বিশ্বাসঘাতকতা! সংসারে কাউকে চেনবার যে জো নেই। মুরলিও হাসছে, কালো মুখের ভেতর থেকে সাদা সাদা দাঁত বের করে সমানে হেসে চলেছে। রঘু আর্তনাদ করে উঠল, হেই ভাই মুরলি, জুট্টি, আমাকে খেয়ে ফেললে। তো উত্তর না, নেমে এসো। কেমন করে নামবো? কোশিশ কর।
কি করে কোশিশ করে রঘু? একেবারে ননির পুতুল। খেয়েছে, ঘুমিয়েছে, মোটা হয়েছে। আর 15 বছর বয়সেও পেঁচাটাকে ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরেছে। কাজ থেকে নামা কি তার কাজ? উত্র উত্র বলে কিষানলাল তার লম্বা লাঠিটা দিয়ে একটা খোঁচা লাগিয়ে দিল রঘুর পেটে। রঘু গো গো করে উঠল। একেবারে দুমুখো আক্রমণ। গাছে লাল পিঁপড়ের ব্যাটালিয়ন, তলা থেকে লাঠির গুঁতো। আর ঠিক সেই সময় চোখে পড়ল মাথার একটু উপরে গোটা চারেক বাঁদর তাকে ভেঙচি কাটছে। তাদের ভাবভঙ্গি সন্দেহজনক। ওই চারটিতে মিলে যদি খ্যাচখেচিয়ে তাকে আঁচড়ে দেয়, তাহলে গায়ের চাল চামড়া বলে কিছু আর থাকবে না। হে মা কালী, হে বাবা হনুমানজি, এই দুঃসময়ে রাঘবলালকে বাঁচাও। এর মধ্যে একটা লাল পিঁপড়ে কুটুস করে রাঘবের কানের গোড়ায় কামড়ে দিয়েছে, আর কিষানলাল আবার ক্যাক করে লাগিয়েছে লাঠির গুঁতো। আর তো পারা যায় না। উত্র না, নিচে একটু নামো, ডাল ধরে ঝুলে পড়ো। মুরলি উপদেশ দিতে লাগলো। তাছাড়া আর উপায় নেই, চেষ্টা তাকে করতেই হবে। প্রাণ নিয়ে টানাটানি পড়েছে এখন। প্রায় 10 মিনিট ধস্তাধস্তির পর ঝপাং, রঘু ঠিক মাটিতে নামলো না, পড়লো। তারপরে আরো মিনিট 10 নাচানাচি করতে হলো প্রাণপণে। মানে ইচ্ছে করেই নাচলো না, ওই পিঁপড়েরাই নাচিয়ে ছাড়লো তাকে। মুরলি এগিয়ে এসে কিছু পিঁপড়ে ছাড়িয়ে দিলে গা থেকে। তখন বেদম হয়ে রাঘবলাল বসে পড়ল গাছতলায়। গায়ের চামড়া ছড়ে গেছে এখানে ওখানে। পিঁপড়ের কামড়ে চাকা চাকা হয়ে ফুলে উঠেছে, আর বুকের ভেতর হৃৎপিণ্ডটা কামারশালের হাপড়ের মতো ওঠাপড়া করছে। হায় রে ছানার জিলিপি, তোর জন্য এত দুর্ভোগ সইতে হবে সে কথা কি রাঘবলাল স্বপ্নেও ভেবেছিল? কিন্তু বসে বসে দুঃখ করবার জো নেই। কিষানলাল এক হ্যাঁচকা টানে তাকে তুলে ফেললে। হাও, লাঠি ধরো। কিছুতেই নিস্তার নেই। আবার সেই কালান্তক লাঠি খেলা। ওহ,